সেলিমউদ্দিন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে বাজেট অধিবেশনে আমরা দেখছি যে তীব্র বাদানুবাদও চলছে সরকারি এবং বিরোধী দলের মাঝে, এবং বিএনপির পক্ষ থেকে ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হচ্ছে। জামায়াতে ইসলামী এই বিষয়টি নিয়ে কি ভাবছে? জি, ধন্যবাদ আপনাকে এবং দুজন সহ আলোচক সম্মানিত এবং আপনাদের দর্শক শ্রোতা আমাদের যারা, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাদানুবাদ বা তর্ক বিতর্ক, গঠনমূলক তর্ক বিতর্ক হতেই পারে। পার্লামেন্ট তো একটা পজিশন, একটা পজিশন তারা কি বাজেট পেশ করেছে, অপোজিশন চুলচারা বিশ্লেষণ করে সেটা তুলে ধরবে, কথা হবে, এটা কোনো সমস্যা নয়। তবে বাদানুবাদটা কী নিয়ে হচ্ছে এটা একটা প্রশ্ন হতে পারে। তো আমরা কিছুটা অবাক বিস্ময়ে লক্ষ্য করছি আমাদের এক সময়ের জোট সঙ্গী, আমরা একসাথে যারা দীর্ঘ পথ পরিক্রমা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে মরহুমা বেগম খালেদা জিয়া, তারপরে বর্তমান যিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কত মিটিং জামাতের সাথে, গাড়িতে বসে, বাড়িতে বসে, একসাথে রাজপথে। এখন যে কথাগুলো তিনি বলছেন, এই কথাগুলো এই গত প্রায় 50 বছর থেকে জামাতের সাথে উঠা বসা, তখন বলেননি কেন? তখন তো জামাতকে ডিফেন্স করেছেন। জামাতের বিরুদ্ধে যখন আওয়ামী লীগের কথাগুলো বলতো, তখন ওনারা ডিফেন্স করেছেন, তার প্রমাণ তো মিডিয়া আছে, সেগুলো বক্তব্য তো আছে। এর থেকে বোঝা যায় যে ওনাদের মধ্যে কিছুটা আওয়ামী লীগ তথা ফ্যাসিবাদের বোধ কিছুটা ওনাদের উপর চেপে বসেছে। ওনারা অতীতমুখী রাজনীতি নিয়ে আবার ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। যে রাজনীতি করে শেখ হাসিনা নিজে ধ্বংস হয়েছেন, তার দলকে ধ্বংস করেছেন, দেশকে 50 বছরের জন্য পিছিয়ে নিয়েছেন। এখন শেখ হাসিনা এই নামটা নাই, কিন্তু শেখ হাসিনার যে আমল আখলাক, এগুলো পুরোটা বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। বিএনপি সেই অতীতের রাজনীতি। আজকে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি ভালো একটা কথা বলেছেন তার বাজেট বক্তৃতায়, যে মানুষ চায় আমরা ভবিষ্যৎমুখী কথা বলবো। তাহলে প্রধানমন্ত্রী যেটা ফিল করছেন, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কেন ফিল করছেন না, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কেন ফিল করছেন না? এটাই একটা রহস্যজনক বিষয়। একটা দল চলে কার কমান্ডে চলবে, দেশ কার কমান্ডে চলবে? যিনি প্রধানমন্ত্রী, তিনি তো সংসদ নেতা, তার অ্যাটিটিউড, তার দৃষ্টিভঙ্গি তো বাকিরা ধারণ করবেন। তো প্রধানমন্ত্রী বলছেন মানুষ কিন্তু আমাদের অতীতমুখী রাজনীতি চাচ্ছে না, ভবিষ্যৎমুখী রাজনীতি চাচ্ছে। তাহলে কি এখানে দলের মধ্যে কোনো মাননীয় প্রধানমন্ত্রীকে মেনে চলার ক্ষেত্রে কারো কারো কোনো আপত্তি আছে কিনা, কিংবা তারা বাড়াবাড়ি করছেন কিনা? কারণ এগুলো বলার এগুলো বলার সময় না এখন। আমরা সবাই একটা শক্তির সাথে, যারা আমাদেরকে কথা বলতে দেয়নি, যারা আমাদেরকে রাস্তায় বেরোতে দেয়নি, আমাদের ধর্মীয় অনুশাসন মেনতে দেয়নি, যারা গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে চলে, একেবারে স্কুলের বাচ্চা থেকে 4th শ্রেণীর ছাত্র থেকে শুরু করে সবার উপরে যারা অত্যাচার করেছে, তো তাদের বিরুদ্ধে আমরা কমন শত্রুর বিরুদ্ধে আমরা লড়াই করে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু জামায়াতের অতীতের দায় আর বর্তমান রাজনৈতিক অবস্থান কি জনগণের কাছে কোনো আমরা অতীতে যাচ্ছি কেন বারবার, আর এই দল যাচ্ছে কেন? মুছে ফেলার সুযোগ রয়েছে কি? না, সুযোগ তো নাই। অতীত বুঝবেন কেন? অতীত তো অতীত। তাহলে কি আপনারা কি জামায়াতের আদর্শ ধারণ অতীতের যে আলোচনাগুলো নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে, যে আলোচনাগুলো যেগুলো ডিসাইডেড ম্যাটার, সেগুলো আপনি সংসদে দেখছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, তিনি বক্তব্য দিলেন, তাকে বারবার স্পিকার বলছেন আপনার আর 2 মিনিট বাকি, আপনি শেষ করুন, 5 মিনিট বাকি, শেষ করুন। তিনি সব কিছুকে এড়িয়ে, তার একজন সরকার দলীয় সংসদ সদস্য, উনি বলছেন আমি বক্তব্য দিব না, ওনাকে দিয়ে দেন। এই যে একটা তামাশার বিষয়ে পরিণত হয়েছে। এবং মাশাআল্লাহ আমরা এটা আশাবাদী যে সংসদে একজন মুফতি স্বরাষ্ট্রমন্ত্রী আল্লাহর রহমতে পাওয়া গেছে। আমরা তো মুফতি স্বরাষ্ট্রমন্ত্রী চাচ্ছি না এই মুহূর্তে, আমরা চাচ্ছি একজন সফল স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ওই যে মাদক ওনার বাড়ির পাশ দিয়ে আসতেছে, ওনারই দলের সংসদ সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় বললেন যে আগে বদি সাহেব করতো, এখন তো সালাউদ্দিন সাহেব আপনার বাড়ির পাশ দিয়ে সব আসতেছে। তো উনি তো ওগুলোর কোনো খবর নাই, মাদক নিয়ে কোনো কথা। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস গেল 26শে জুন,
ওনার তো কোনো বক্তব্য শুনলাম না। উনি তো চাইলে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আমাদেরকে ব্যবহার করে এই যে আমাদের কোমলমতি শিশু কিশোর যুবকরা যে ধ্বংস হয়ে যাচ্ছে, এই ব্যাপারে তো তিনি কোনো উদ্যোগ নিতে পারতেন। সেখানে কোনো বিভিন্ন ধরনের উদ্যোগের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে যুব সমাজকে সচেতন করতে পারতেন। উনি ওনার দায়িত্ব বাদ দিয়া উনি এখন মুফতি সাজতে গেছেন, ফতোয়া দিচ্ছেন একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যার মধ্যে হাজার হাজার আলেম রয়েছেন, হাজার হাজার আলেম, লাখ লাখ আলেম রয়েছেন। সেই দলের ব্যাপারে উনি যে কথা বলছেন, ওনার এই কথা বলা এটা জাস্ট রাজনৈতিক একটা স্ট্যান্ডবাজি ছাড়া, রাজনৈতিক একটা বিরোধিতা ছাড়া বাস্তবে ওনার কথা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেলিমউদ্দিন আপনাকে। শহীদুল ইসলাম বাবুল, বিএনপি কি যে ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের প্রতি যে আহ্বানগুলো করছে, ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছে এবং অতীতের দায় নিয়ে কথা বলছে, সেগুলোকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি, যেমনটি সেলিমউদ্দিন সুনির্দিষ্টভাবে বলেছে যে একসময় তো আপনারা এই জামায়াতকে ডিফেন্ড করেছেন। আমি একটা কথা বলি, অনেকগুলা ইস্যু আমি বলি, সেলিম ভাইয়ের কথা বলি, শোনেন। আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, ইস্যু ভিত্তিক আন্দোলন। আপনার ঘরে যখন আগুন লাগে তখন তো আপনি ওই বাজারে যাওয়া, কক্সবাজার বেড়াইতে যাবেন না, আগে তো আগুনটা নিভাবেন। তো ৭১-এর মানে আমাদের সাথে আন্দোলন করেছে, তার মানে তাদের ৭১-এর ভূমিকা পরিষ্কার হয়ে গেছে। বিএনপির কেউ কোনোদিন বলেছে যে জামাত ৭১-এর পুত পবিত্র শক্তি? এটাও তো কেউ বলে নাই, হ্যাঁ, বা সেটা বলবার সময় ছিল না, কারণ ঘরে আগুন লেগেছিল। আর বিএনপির সাথে তো শুধু তারা আন্দোলন করে নাই, জনাব মতিউর রহমান নিজামীদের সাথে, তোফায়েল আহমেদদের অনেক ঘনিষ্ঠ আন্দোলনের ছবি, হ্যাঁ, আমির হোসেন আমুর সাথে, এই ছবিও আছে, আপনি ইন্টারনেট সার্চ করলেই পাবেন। হ্যাঁ, ৮৬ সালে তারা এর সাথে সাথে একসাথে নির্বাচন করেছে, এটাও সত্য। হ্যাঁ, সামরিক শক্তি যে জাতীয় বেঈমান হবে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করে, আওয়ামী লীগও করেছিল, তারাও করেছে। আবার ৯৬-তে একসাথে তারা আন্দোলন করেছে, আন্দোলন করে কিন্তু তারা ৩ সিট পেয়েছে। বিএনপি ১১৬ সিট পেয়েছিল এত আন্দোলনের পরেও, তার আগে তাদের ১৮ সিট ছিল, এটাও যেমন সত্য। তারপরে এর পরের আরও আন্দোলন বলেন, যাই বলেন, আওয়ামী লীগের সাথেও তাদের ছিল। এটা ইস্যু ভিত্তিক ঐক্য ছিল, এটা দোষেরও কিছু আমি বলি না, হতেই পারে। কিন্তু জামাত ভিন্ন রাজনৈতিক দল, তাদের মতাদর্শ ভিন্ন, আমরা ভিন্ন রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল। জামাতের জন্ম পাকিস্তানে ১৯৪১ সালে, আমাদের জন্ম ৮১ সালে, ৭৮ সালে বিএনপির জন্ম। যার যার আদর্শ ভিত্তি, জামাত বলে তারা ইসলামী ভিত্তিক রাজনৈতিক দল। এখন হোম মিনিস্টারকে সেলিম ভাই করছে, কটূক্তি করছে বা কি বলে, ট্রল করছে যে মুফতি হলে অসুবিধা কি? আপনারা তো মুফতি হলে ভালো, আপনারা যেহেতু ইসলাম ভিত্তিক রাজনীতি করেন, বললেন যে মুফতি হওয়ার দরকার কি তার? মুফতি তো খালি জামাতের লোক হইলে কেমনে হবে? হিসেবে দায়িত্ব পালন করলে না, স্বরাষ্ট্রমন্ত্রী কেন উনি দিলে অসুবিধা কি? উনি যদি পড়াশোনা জানে, এখন সে কি টুপি পরে না, দাঁড়িয়ে রাখে না দিয়ে সে বলতে পারবে না? এইটা তো এক ধরনের বিষয়। আর সেটা না, মাদকের বিরুদ্ধে বলেছেন, মাদকের বিরুদ্ধে আমরা আইন পাস করছি অলরেডি, পার্লামেন্টে আইন উঠেছে, কঠোরতর আইন উঠছে। তো সেই জন্যে আবার অতীত ভুলে গেলে কেমনে চলবে? তাহলে তো আওয়ামী লীগের যে সাম্প্রতিক নিকটের অতীতের অন্যায় অপকর্ম, সেগুলোকে আমরা ভুলে যাব? ওই যে বলা হয় না, আমার প্রাইম মিনিস্টারও তো বলেছেন যে যিনি অতীত নিয়ে মানে ভুলে যান তার এক চোখ কানা, আর যিনি অতীত নিয়ে সারাক্ষণ থাকে তার ২ চোখ কানা, অন্ধ, এরকম একটা বিষয়। অতীতও আমাদের মনে রাখতে হবে। একটা জিনিস আমরা যেমন দেখেন আওয়ামী লীগের এই নিকট অতীতের যে ঘটনাগুলা, মানে হত্যা, খুন, গুম, লুণ্ঠন, হাজার হাজার কোটি টাকা পাচার, হ্যাঁ, এখন এইগুলো নিয়ে যদি আমরা কথা না বলি, সেগুলোর বিচার যদি আমরা না করি, তাহলে কি লাভ হবে আপনার বলেন? আমার ভবিষ্যৎ তো অন্ধকার হবে, এরকম শাসনই হবে। সেই জন্য অতীতকে ভুলে যাওয়া যাবে না, অতীত থেকে শিক্ষা নিতে হবে। আর বিষয়টা হলো, আওয়ামী লীগের লোক আপনি দেখেন, খেয়াল করবেন, তাদের এখনো সীমাহীন উদ্ধত্ত, কি ধরনের বক্তব্য, আসতেছি আবার দেখাই দেবো, আবার জ্বালাই দেবো, এইটা করব, ওইটা করব, কোনো অনুশোচনা নাই, কিন্তু কোনো অনুশোচনা নাই। তারা যে এত অন্যায় করে গেল, মিনিমাম একজন নেতা এখন পর্যন্ত বলেছে যে আমাদের ভুল হতে পারে, বা আমরা ভুল করেছি, বা আমরা ক্ষমা চাই? দুনিয়ার ইতিহাসে আছে? এই যে ফেসবুক বইয়ে এই কখনো কেউ এই উকি দিতেছে, এই একজনের ডায়লগ দিতেছে, একজন এই আসছি, এই নামছি, এই ধরছি, এই খাবো, এই ক্ষমতা আসি, এই প্রধানমন্ত্রী আসি, এই যে বাদ খাওয়াত বক্তব্যগুলো, বিশৃঙ্খলা তৈরি করা। বরং তারা যদি মাপ চায়, ক্ষমা চায়, অন্যায় তো করেছে, সীমাহীন অন্যায় করেছে, তো মানুষ তো মাফ করেও দিতে পারে, বা রাজনৈতিক দল বিএনপিও তো মাফ করে দিতে পারে, সেটা নাই। কিন্তু সেই অহংকার, সেই হুঙ্কার একই রকমের,
এবং জামাতে ইসলাম যদি ৭১-এর ইস্যুটা, অনেক আগের ইস্যু যদিও, সেই ইস্যুটা নিয়ে তারা যদি ক্ষমা চাইতো জাতির কাছে প্রকাশ্যভাবে, অশুদ্ধ হয়ে যেত না, জামাত তো নিষিদ্ধ হয়ে যায় না। তো চাইলে দোষ কি? এই জিনিসটা যে লুকাবার চেষ্টা, অন্যায়কে, একই কিন্তু আওয়ামী লীগের জামাত যাই বলেন একই ধরনের ক্যারেক্টার। সেই জন্য ওনারা অতীত আমাদেরকে ভুলিয়ে দিতে চায়। আমরা কখনো কখনো ভুলে যাই যখন আমাদের অন্ন ব্যথা তীব্র হয়ে ওঠে, কিন্তু সবসময় আমরা ভুলে যেতে পারবো না, ভুলে যাওয়া যায় না। জিনিসগুলো মীমাংসা হবার দরকার, এই মুহূর্তে আপনারা সেটেল হবার জামায়াতকে দরকার। উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণ করছেন কিনা, যেমনটি রাজনৈতিক স্ট্যান্ডবাজির অভিযোগ তুলেছেন সেলিমউদ্দিন? রাজনৈতিক স্ট্যান্ডবাজি হবে কেন? জামাত ভিন্ন রাজনৈতিক দল, তাদের প্রতিষ্ঠা, তাদের আদর্শ এক, তাদের ভূমিকা এক। যেমন ৪৭-এ তাদের ভূমিকা ছিল ভারতের পক্ষে, নাপাক পাকিস্তান বলে তারা বলতো, পাকিস্তান রাষ্ট্র নাপাক রাষ্ট্র বলেছে, ট্রু। তারপরে আপনার ৭১-এ তাদের ভূমিকা উল্টা, জামাত উল্টো রথে উল্টো পথে সবসময়ই চলেছে। আপনি শুধু সেটা বলবেন কেন? ধরেন এই যে ৮৬-এর ইলেকশন, তখনও তারা উল্টা পথে, উল্টা রথে। হ্যাঁ, ২০০৮-এ বিএনপি ইলেকশনে যাবে না বেগম খালেদা জিয়া, হ্যাঁ, তাহলে কিন্তু ইতিহাস অন্যরকম হইতে পারতো। তাদের কারণে আমি দেখেছি আই উইটনেস, হ্যাঁ, অথচ দেখেন মানে বলে যে নিয়তি মানুষকে মানে কোথায় নিয়ে যায়, ম্যান ইজ আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন। মানুষ নিজেই তার ভাগ্য নির্মাণ করে। যেন ৮ সালে ৯ সালে যদি বিএনপি ইলেকশনে না যায়, জামাত ইসলাম ইলেকশনে না যায়, তাহলে কিন্তু জামাতের এতগুলো লোকের ফাঁসি নাও হইতে পারতো। যারা গিয়েছিল বিএনপিকে প্রেশার করে, হ্যাঁ, দেখেন তারা কি, আমরাও সাফার করেছি দীর্ঘদিন, এই রাষ্ট্র সাফার করেছে, মানুষ সাফার করেছে। এক একটা ভুল সিদ্ধান্ত কোথায় নিয়ে যায়? জামাতের ৭১-এর ভুল সিদ্ধান্ত, তার আগের সিদ্ধান্ত, এখনো তারা তো রাজাকার না, তারা তো মুক্তিযুদ্ধ বিরোধী না সবাই, এই যে এই প্রজন্মের যারা জামাতে ইসলাম বা শিবির করে, বাট তাদেরকে সাফার করতে হচ্ছে, তাদের পূর্বসূরীদের কলঙ্ক তাদেরকে সাফার করতে হচ্ছে। এবং জিনিসটা যদি মীমাংসা করে ফেলা যায় বা পরিষ্কার করে ফেলা যায়, অপরাধের তো কোনো কিছু নাই, দোষের তো কোনো কিছু নাই। এতদিন হয়ে গেছে, এখন আমরা উন্নয়ন করব, উৎপাদন করব, একসাথে চলবো, সংসদে আমরা ডিবেট করব, আমরা প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা করব, কথা যুক্তি দিব, পাল্টার যুক্তি দিব, তথ্য দিব, কিন্তু সেটা না দিয়ে আমাদের সেই পুরনো কথা শুনতে হয়, পুরনো কথা বলতে হয়। তারাও আমাদের আক্রমণ করে, তারাও আমরা, সেই জন্য আমরা বলি এই জিনিসগুলো মীমাংসা হওয়ার প্রয়োজন আছে, মীমাংসা হওয়ার প্রয়োজন আছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম বাবুল। জনাব মাহবুব আজিজ, অতীতে দায় এড়িয়ে দায় মুক্তি মেলে কি রাজনীতিতে? জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। আমি শুনছিলাম কথা, এবং যেটা ভাই বললেন যে ৭১-এর ভূমিকা লুকাতে চায় জামায়াতে ইসলামী, আসলে লুকাতে চায় না, বরং ভিন্ন একটা বয়ান তৈরি করতে চায়, এবং তাদের তখনকার যেই কার্যকলাপ সেটার পক্ষে নানান রকম যুক্তিও দাঁড় করাতে চায়। এবং সেটা কিন্তু আমরা দেখলাম যে ২৪-এর গণ অভ্যুত্থানের পর, এটাতে তো কারোই অজানা নয় ২৪-এর গণ অভ্যুত্থান কেন হয়েছিল। একটা অগণতান্ত্রিক শাসন জাতির উপরে চেপে বসেছিল, নির্বাচন হচ্ছিল না, একের পর এক আমিডামি নির্বাচন, রাতের বেলা নির্বাচন, জোর করে নির্বাচন। তখন দল মত নির্বিশেষে মানুষ এসে রাজপথে দাঁড়িয়েছে এবং এই স্বৈরাচারকে তারা বিদায় করেছে। কিন্তু যখন ৮ তারিখে একটা অন্তর্বর্তী সরকার এলো দায়িত্বে, এবং সেই সরকারের সময় আমরা দেখতে পেলাম যে এখানে সাম্প্রদায়িক শক্তির এক ধরনের উল্লম্ফন ঘটছে, তারা প্রভাব বিস্তার করতে শুরু করছে ডানপন্থীরা। যে বিএনপি ১২ বছর অন্তত ৫০ লক্ষ লোক সেখানে তাদের কর্মী নামে জেল জুলুম হয়েছে, মামলা হয়েছে, তাদেরকে একপাশে রেখে অন্তর্বর্তী সরকার যে জুলাই সনদ তৈরি করলো এবং যেভাবে এগিয়ে গেল, আমরা দেখলাম যে ৭২-এর সংবিধানের মূল স্তম্ভকে অস্বীকার করবার সিদ্ধান্ত তারা নিয়ে নিচ্ছেন, এবং তারা বড় রাজনৈতিক দলগুলোর হাতে পায়ে শেকল পরানোর বুদ্ধি নিচ্ছেন, পিআর পদ্ধতি নিয়েছেন। অনির্বাচিত একটি সরকার কি করে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন? আমরা সর্বশেষ দেখলাম ১২ তারিখে নির্বাচন, ৯ তারিখে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তিতে স্বাক্ষর করছেন। সবকিছু মিলিয়ে আপনি যে প্রসঙ্গটা তুলেছেন, এটা এত সরল কিছু নয়। ৭১-এর ভূমিকা অতীত নয়, ৭১-এর ভূমিকা বর্তমানেও খুব প্রাসঙ্গিক। যেই কারণে মির্জা ফখরুল সাহেব বলেছেন ক্ষমা চাওয়ার কথা, এবং সালাউদ্দিন সাহেব বলেছেন ১০০ বছর নয়, জামাতে ইসলামের ইতিহাস ৮০ বছর, এবং এই ৮০ বছরের অধিকাংশ সময় জামাতে ইসলামের ইতিহাস মুনাফিকের ইতিহাস। যেটা ভাই বললেন ৮০ দশকে যেই ৮৬ নির্বাচনের কথা বলুন বা ৯৬ নির্বাচনের কথা বলুন, তখন কি জামাত যায়নি আওয়ামী লীগের সাথে? জামাত সবসময়ই কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে, সর্বশেষ তারা এনসিপির সাথে গিয়েছে এবং এক ধরনের ফিল্টার্ড করে ফেলবার চেষ্টা করছে তাদের যে অতীত ভূমিকাগুলো। যেই রাজনৈতিক দল
পুরো জাতির মুক্তির আন্দোলনের বিপরীতে দাঁড়িয়ে যায়, সেই দল জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসে। এটা কিন্তু জাতির জন্য একটা বিস্ময় শুধু না, একটা পরম শঙ্কারও বিষয়। আপনি দেখুন যে এনসিপি নতুন তরুণদের যে দলটি, তার চিফ হুইপ নাহিদ ইসলাম সে সরাসরি বক্তব্যে রোববার বলেছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থানে দেশ সার্বভৌমত্ব পেয়েছে। এটা জাতীয় সংসদে একজন সংসদ সদস্যের ভাষা হতে পারে? তার মানে ৭১-এ বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেনি, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অর্জন নয় সেটি। এই ৫৪-৫৫ বছরে বাংলাদেশের সার্বভৌমত্ব ছিল না এবং সেটি সংসদে বলা হচ্ছে। কাজেই যেটা মীমাংসিত কথা, যেটা ভাই বললেন যে মীমাংসিত কথাগুলো, ডিসাইডেড ম্যাটারগুলো কেন আলোচনা হচ্ছে? আসলেই কি ডিসাইডেড ম্যাটার? আসলেই কি জামাত বা এনসিপি আমাদের এই ডিসাইডেড ম্যাটারগুলোকে স্বীকার করে? যেই ১৫ খণ্ড মুক্তিযুদ্ধের দলিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে লিখিত হয়েছে এবং সেখানে সকলের, বঙ্গবন্ধু শেখ মুজিব সহ সকলের ভূমিকা অনুপঙ্খভাবে নিখুঁতভাবে লেখা আছে। এটা নিয়ে তো ৯০ দশকে বিএনপি ২ দফা ছিল ক্ষমতায়, কিংবা আওয়ামী লীগ ছিল। এই সমস্ত বিষয়গুলো একদম প্রাথমিক বিষয় নিয়ে তো কখনো তর্ক বিতর্ক ওঠেনি। আমরা কি দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যে বাংলাদেশকে নাকি অঙ্গরাজ্য বানানোর জন্য ভারত এসে মুক্তিযুদ্ধ করেছে, ভারত এসে সংবিধান লিখে দিয়ে গেছে, যা নয় সেই সমস্ত কথাবার্তা এবং শ্রদ্ধেয় নেতৃবৃন্দ সম্পর্কে অশালীন উক্তি, মুক্তিযুদ্ধদের গলায় মালা পরানো। আমরা দেখলাম ভাস্কর্য ভাঙা, মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভেঙেছে, মাজার ভেঙেছে, ইতিহাস বিকৃতি করেছে, বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ হয়ে গেছে প্রতিরোধ যুদ্ধ। আপনার পাকিস্তান হয়ে গেছে হানাদার বাহিনী। যে জুলাই সনদ বইটি, তার ভূমিকায় আছে হানাদার বাহিনী, পাকিস্তান শব্দটা নয়। কাজেই এই সম্পূর্ণ উল্টো যাত্রার নেতৃত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের একটি অংশ। কারণ আপনি দেখুন, গণমাধ্যমে হামলা, উদীচিতে হামলা, ছায়ানটে হামলা, এই সব কিছুই কিন্তু আপনাকে একটা সূচক আপনার সামনে নিয়ে আসে যে এইখানে একটা রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে। এবং এই যে মুক্তিযুদ্ধের কথা বলা মানে আপনি ভারতীয় দোসর, আপনি আওয়ামী দোসর, এবং এই সব বলে, এবং যাদের ভোট ছিল শতকরা ৪ থেকে ৬%, ৭%, তাদের ভোট হয়ে গেল নির্বাচনে ৩৬%। এই বিপুল ভোট আসলো কোত্থেকে? এবং এত বেশি মানুষ এই সর্বশেষ রাজ্য নির্বাচনে যারা শতকরা ৪০% করে ভোট পেয়েছে, বিএনপি বা আওয়ামী লীগ, এবং তাদের সাথে তুলনায় জামাত কোথায় ছিল? তারা এই পর্যন্ত পৌঁছে গেল। কাজে সবকিছুর মধ্যে একটা খুব বড় ধরনের চক্রান্ত এবং হিসাব নিকাশ ছিল। সেইটা মানুষ বিপুল ভোটে বিএনপিকে ২/৩ ভোট দিয়ে ওই চক্রান্ত রুখে দিয়েছে। যেই কারণে জুলাই সনদের যে পিআর পদ্ধতি, সেটা কিন্তু বাস্তবায়ন করতে পারবে না জামাত কিংবা সাম্প্রদায়িক শক্তি। কাজেই আপাতত বাংলাদেশের রাজনীতিতে এই উত্থান বন্ধ হলেও, আপাতত ঠেকানো গেলেও, আগামীতে কি হবে? আজকের যে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, যেভাবে ইতিহাস বিকৃতি ঘটছে, যেইভাবে আপনার রাজনীতিতে অদক্ষতা এবং অযোগ্যতার আস্ফালন আমরা দেখছি, আগামীতে এই দল যদি ৭২ থেকে ১৭০ গিয়ে পৌঁছায়, কারণ আপনি দেখুন জামাতের আমির সাহেব বলেছেন, আমরা ১২০০ শহীদের বাড়িতে, জুলাই শহীদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে ২ লক্ষ টাকা করে নিয়ে গেছি। কত টাকা হয়? আপনি তাদের যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, যেভাবে বিএনপি কিংবা আওয়ামী লীগকে আমরা চাঁদাবাজির দল হিসেবে জানি, তাদেরকে নানা রকম সমালোচনা করা হয়, কিন্তু চাঁদা আসলে কারা তোলে? সেই অর্থের উৎস কি সেলিম উদ্দিন? তার আগে আপনাকে আমার আরও কিছু আনসার দিতে হবে, এটা পরে বলি। প্রথম হলো আমার ভাই বা বিএনপির মাননীয় সংসদ সদস্য বাবুল ভাই, আমার বন্ধু মানুষ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন জামাতের সাথে ওনারা সরকার গঠন করেছিলেন, জামাত ছাড়া যখন 91-এর সরকার গঠন করাই যায় না, সরকারই গঠন করা যায় না, এইসব ওনাদের বক্তব্যগুলো তখন কোথায় চাপা দিয়ে রেখেছিলেন। তারপরে 4 দলীয় জোট সরকার হলো, লিখিতভাবে কথা ছিল একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন, একসাথেই সরকার গঠন। তাই তো হয়েছিল। প্রায় 5 বছর সেই সরকারের মন্ত্রিসভায় জামাতের আমির ছিলেন, সেক্রেটারি জেনারেল ছিলেন, এবং বিভিন্ন আপদে বিপদে ক্রাইসিসে আমরা একেবারেই একটা একসাথে আমরা পথ চলেছি। তো সেই সময় ওনাদের এই কথাগুলো মনে ছিল। এখন যে কথাগুলো হাসিনা বলতেন
আওয়ামী লীগ বলতো, আমার এই ভাই যেগুলো বলতেন, এগুলো তো আমরা বুঝি, এই কথার লাইন তো সব এক জায়গায়। সেই লাইনে বিএনপি কথা বলছে কেন? এই জায়গায় এসে বিএনপিকে প্রশ্ন করতে চাই, হাসিনা অনেক খারাপ কাজ করছে, একটা ভালো কাজ করছে, এই জন্য হাসিনারে এই ভালো কাজের জন্য ধন্যবাদ দেওয়া যায়। রাজাকারদের একটা তালিকা প্রকাশ করেছে। শহীদুল ইসলাম বাবুল আগের অংশে আমি শেষ করি এই তালিকা, আমার কথা শেষ করতে দেন। আপনি কিন্তু ওনাদের কথার সময় মাঝখানে প্রশ্ন করেন নাই, খেয়াল রাখেন না, মাঝখানে বেশি প্রশ্ন করেন নাই, আমার কথাটা শোনেন আগে, ডিস্টার্ব করলে তো আমি কথা বলতে পারবো না। প্রথম হলো যে হাসিনা থাকতেই তার মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হক সাহেব ওয়েবসাইটে একটা রাজাকারের একটা তালিকা দিয়েছিলেন। সেই তালিকা 1 নম্বরে আওয়ামী লীগের নামই ছিল, 2 নম্বরে বিএনপির নাম ছিল। তাইলে জামাত মাফ চাওয়ার আগে বিএনপি কতবার মাফ চাইলে জামাত একবার মাফ চাইবে? এটা কি মন্তব্য করতে চাইবে বিএনপি কতবার মাফ চাইলে? বিএনপির অপরাধ কতটা তারা জানতো। উনি বলতেছেন যে এটা একটা উল্টা পথে চলা দল, এটা 47 উল্টা পথে চলেছে, 71 চলেছে, এরকম জানাশোনা উল্টা পথে চলা একটা দলের সাথে এত মাখামাখি করে জাতির সাথে যে তারা প্রতারণা করেছে, সবার আগে এই প্রতারণার জন্য তাদের বিচারের মুখোমুখি করতে হবে। বিগত সময়ে জামায়াতের সাথে যে মাখামাখির অভিযোগ, 1 নম্বর। 2 নম্বর হলো শাহ আজিজকে প্রধানমন্ত্রী কে বানিয়েছিল? ওনারা এখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চাইতে, বেগম খালেদার চাইতে বড় বেশি পলিটিশিয়ান হয়ে গেছে। ঠিক আছে, ওনারা কি একটু পলিটিক্স কম বুঝতো? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুদূরে গণতন্ত্র করে, এদেশে তো ইসলামী রাজনীতি, জামাত ইসলামের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি, সবার রাজনীতি ফিরিয়ে এনেছিলেন। তো সুতরাং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চাইতে কি বর্তমান বিএনপি বেশি বিচক্ষণ? আচ্ছা, বেগম খালেদা জিয়ার চাইতে কি বর্তমান বিএনপি বেশি বিচক্ষণ? 4 মাসে ওনারা কি করেছেন দেশের জন্য, এইটা তো আমরা চোখের সামনে। যেমনটি শহীদুল ইসলাম বাবুল সুনির্দিষ্টভাবে বলছিল যে ক্ষমতার মোহর সম্পর্কে সমীকরণ অনেকটা বদলে দিয়েছে, কি বলবেন? আমি তার আগে একটু বলতে চাই, এমপি জামাতের লং টাইম একসাথে আন্দোলন, দেশ রক্ষায় চেষ্টা, সেটাকে তিক্ততায় নিয়ে যাওয়া ঠিক না। আজকে প্রধানমন্ত্রী সুন্দর কথা বলেছেন, সংসদ শেষে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা একসাথে কুশল বিনিময় করেছেন। তারও আগে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করেছেন, চায়না সফর করেছেন, এবং তার সফর শেষে সংসদে প্রস্তাব উত্থাপন হয়েছে, বিরোধী দল সেখানে অকপটে সমর্থন দিয়েছে। অনেকগুলো পজিটিভ দিক তো আমাদের আছে। কালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্যে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে টেনে এনেছেন পজিটিভলি, কিন্তু শেষে তিনি একটা কথা বলে দিলেন। আজকে ফেসবুকে দেখতেছি কেউ কেউ লিখতেছে যে আমাদের সম্মানিত বিএনপির মহাসচিব তার পিতার অবস্থান সম্পর্কে মুক্তিযুদ্ধে জানতে চাচ্ছে। তো এই যে আমার মনে হয় এটার দরকার কেন? এটা তো একটা লং টাইম আমরা বিতর্ক করেছি, আলোচনা করেছি, এটা নিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে। মুক্তিযুদ্ধ 1971 সালের মুক্তিযুদ্ধ, এটা একটা মীমাংসিত বিষয়, এবং এটা একটা সম্পূর্ণভাবে একটা দেশের যাত্রা শুরু যেখান থেকে, এটা নিয়ে তো কারো ডিবেট নাই। এটাতে ডিবেট যারা তুলে এদেরকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে তারা এই ডিবেটের মাধ্যমে মূলত জাতির মধ্যে বিভাজন তৈরি করতে চায়, হাসিনার ওই রেখে যা। আর আমার ভাইদের, বিএনপি ভাইদের বলি, মাত্র আওয়ামী লীগের পরে ওনারা ক্ষমতায় আসছেন, তো আওয়ামী লীগের তো কোনো সমালোচনা করছে না। প্রেসিডেন্ট এখনো বহাল তরবিতে, 4 মাসে একজন প্রেসিডেন্ট দিতে পারলো না, মিছিল মিটিংয়ে হুমকি দিচ্ছে যে পুলিশকে মেরে ফেলবে, সামনে আসবে না, কই একটা লোককে অ্যারেস্ট করতে পারলো না। আওয়ামী লীগকে এত প্রশ্রয় দেওয়ার দরকারটা কি? যেখানে জামাত আমরা একসাথে আন্দোলন করেছি, সেখানে বারবার আমি একসাথে ছিলাম, আপনাকে একবার আমি হেল্প করেছি, আপনি আমাকে হেল্প করেছেন, এটা কোটা দেওয়ার মধ্যে জাতির জন্য কি মেসেজ আছে? এটা আমরা আরেকটু অগ্রসর হয়ে যেগুলো আমাদের পজিটিভ সাইন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমি কম বললে অসুবিধা নাই। তিক্ততা বেশি বাড়ানোর মধ্যে সরকারি দল যেটা থাকে তাকে অনেক বেশি ধৈর্যশীল, না আমরা তাকে কথা বলতে হিসাব। ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমরা দেখছি যে সরকারি দল আমাদের জন্য পয়েন্ট তুলে দিচ্ছে, এমন সব কথা অবতারণা করছে যেটা আলটিমেটলি তাদের গাড়ে যেয়ে পড়ে। এই হলো কথা। আচ্ছা শোনেন, বিরোধী দলের নেতা সংসদে সত্যি খুব চমৎকার মার্জিত কথা বলেন, রুচিশীল মানুষ, কিন্তু তার দলের নেতারা, এমনকি তারও কথা শুনেছি এইমাত্র কয়েকদিন আগে চট্টগ্রামে, সে বললেন যে না, সরকারকে আর সময় দেওয়া যায় না,
এই কথাও বলেছেন। আর ওনাদের নেতারা তো বলেনি টেনে নামাবো, হেসে নামাবো, এটা নানান কথা বলেন, কেউ শাহবাগতে বলেন, এবং এই সংসদ নেতারাও বাইরে গেলে এই ধরনের কথা বলেন। আমার মনে হয় এগুলো খুব ম্যাচিউর সময় হয় না এখনো। কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে কি বিএনপি নমনীয় কিনা? না, আওয়ামী লীগের প্রশ্নে শোনেন, এই আওয়ামী লীগ যত মিছিল মিটিং করে, আমি নোট করে বলি কোনটা জায়গায় জামাত বিরোধিতা করছে, কোন জায়গায় কোন মিছিল ঠেকাইতে গেছে তারা। আচ্ছা বলেন তো আপনি। আমরা রাস্তায় 32 নম্বরে একটা মিছিল করেছেন, 32 নম্বরে, সেখানে বলতে যায় না না আওয়ামী লীগের একটা মিছিলকে বাধা দিয়েছে রেকর্ড নাই, বরং এগুলো আমার ছাত্র দলের ছেলেরা, যুব দলের অসংখ্য রেকর্ড আছে, হচ্ছে। হ্যাঁ, আর আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগ তো খারাপই ঠিকই আছে অবশ্যই, কিন্তু আওয়ামী লীগের ভোট তো আপনারা চেয়েছেন। এই যে আমার এলাকা ফরিদপুর এমপি খুব ভালো মানুষ বললো যে আওয়ামী লীগের ভোট ছাড়া আমি হইতে পারতাম না, এত ভোট আমি কোথায় পাইলাম। দিস ট্রু। এবং আওয়ামী লীগ আমাদের ডেপুটি লিডার ওনাদের বিরোধী দলের, হ্যাঁ আমরাও পেয়েছি, অস্বীকার কেন করব? না না, তাহলে আওয়ামী লীগের আপনি যখন ব্যবহার করেন, আমি এটা বলছি না তো, আপনি বলেছেন সেই জন্য বললাম, আমি আওয়ামী লীগের ভোট পেয়েছি, মানে আওয়ামী লীগের ভোট ভালো আর আওয়ামী লীগ খারাপ এই বক্তব্য তো বলা যাবে না। আওয়ামী লীগ আপনি যেমন দেশের ক্ষতি করেছে এটা করেছে, আর সব আওয়ামী লীগ করে নাই, এটাও তো সত্য। সব আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগ আর বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের পথে হাঁটছে কি? বিভিন্ন সময় তো এটা তো রাজনৈতিক বক্তব্য, এটা বরং বিএনপির চাইতে জামাত বেশি হেঁটেছে, এটা প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ আছে, কিন্তু রাজনৈতিক স্ট্যান্ড বিএনপিকে তারা দিতে চায়। আর 71 নিয়ে আমরা আসলে ওইভাবে কথা বলতেও চাই না। 71-এ দলগতভাবে আওয়ামী লীগ, মানে আগের কোশ্চেনে যেটা বলে আওয়ামী লীগ যে ভূমিকা রেখেছিল, তখন বিএনপির জন্মও হয় নাই, বরং বিএনপি যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি মুক্তিযুদ্ধের একজন ল্যান্ডমার্ক নেতা, ল্যান্ডমার্ক ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। জামাত এরকম একজনও নাই, বিএনপির ফাউন্ডার প্রতিষ্ঠাতা। এবং এটা নিয়ে দেখেন ওনরা এই দায় কেন নেই আমি জানি না। আমাদের এই প্রজন্মের যারা জামাতের নেতা, শিবিরের নেতা, ব্যারিস্টার রাজ্জাক সাহেব একটা স্ট্যান্ড নিয়েছিলেন কিন্তু পরিষ্কার, উনি করতে পারেন নাই। এটা জামাতের জন্য ভালো ছিল, ভালো হতো। উনি কিন্তু বলেছিলেন যে এটা করা উচিত, এবং সেই জন্য উনি কিন্তু জামাত করতে পারলেন না, জামাত থেকে বিদায় নিয়ে গেলেন। তো সেই জন্য আমার মনে হয় অতীত নিয়ে আমাদের পড়ে থাকলেও চলবে না, আমাদের ভবিষ্যতের দিকে তাকাইতে হবে এবং অতীতকে রিজলভ করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ। সংসদীয় এই বিতর্কের মাঝে রাজনীতিতে জবাবদিহিতা কতটা নিশ্চিত হচ্ছে? আসলে সংসদীয় বিতর্কের যে মূল যে জায়গাটা, সেই জায়গাটা আপনি দেখুন যে আমরা এইটা যেন ভুলে না যাই যে 72-এর যে সংবিধানের আগে যে আপনার 16ই ডিসেম্বরের যে আত্মসমর্পণ দলিল, সেখানে কি লেখা ছিল যে পাকিস্তানি সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর পাশাপাশি সিভিল আর্ম ফোর্সেস এখানে আত্মসমর্পণ করে। সেই সিভিল আর্ম ফোর্সেস কারা? এই রাজাকার আল বদর আল শামস। 14ই ডিসেম্বর 1971-এ আমাদের এখানে বাড়ি থেকে ধরে ধরে নেওয়া যায় যে বুদ্ধিজীবীদেরকে এখানে হত্যা করা হয়েছে, এগুলো কি আসলে ভুলে যাওয়া সম্ভব? এবং এই জায়গাগুলোতে যেভাবে কোনোভাবেই এটা বলা যাবে না যে আপনি অতীত ভুলে যান। যদি অতীত ভুলেই যাওয়া যেত তাহলে কিন্তু এই যে চিফ বিরোধী দলের বলতে পারতো না যে আমরা 24-এ সার্বভৌমত্ব পেয়েছি। যখন ভাই বলছেন যেগুলো তো মীমাংসিত, মুক্তিযুদ্ধকে কে অস্বীকার করে? মুক্তিযুদ্ধকে এই যে আপনি দেখুন যে আপনি হয়তো অস্বীকার করছেন না, কিন্তু অনেকেই অস্বীকার করে। এবং যেভাবে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়, যেভাবে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি করা হয়, যে অশালীন আক্রমণ করা হয়, এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্রয়ে হয়েছে, 32 নম্বর ভাঙা হয়েছে, বুলডোজার দিয়ে 3বার ভাঙা হয়েছে, বা এগুলো তো জাতির স্মৃতিচিহ্ন। আপনি যেভাবে বলছেন আওয়ামী লীগের ভোট, ঠিক একইভাবে এখানে যে কোটি কোটি মানুষ, আপনি কেউ বিএনপি করবে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ জামাত করবে, কেউ বামপন্থী হবে, এটা স্বাভাবিক। কিন্তু সেইখানে আপনি পিতার সম্পত্তি থেকে কাউকে বঞ্চিত করতে পারবেন না। আপনি যিনি অপরাধ করেছেন, ফৌজদারি আইনি যে যিনি অপরাধী, তাকে আপনি বিচার করুন, কিন্তু আপনি তাকে সমাজচ্যুত করে ফেলতেছেন প্রয়োজন বোধে। আবার প্রয়োজন বোধে তাকে আপনি নির্বাচনের আগে আপনি বলবেন না আপনি আপনাদের ব্যবস্থা আমরা করব, আবার নির্বাচনের পরে, এবং আপনি 2 বছর ধরে অধিকাংশ কর্মী আওয়ামী লীগের বিচার পাচ্ছে না, এবং তারা জেলে আছে, তাদের বিরুদ্ধে ঠিকমতো অভিযোগ করা হচ্ছে না। আপনি সাংবাদিকরা আছে, 266 জন সাংবাদিক আছে। সব মিলিয়ে আমরা যদি গণতন্ত্রের কথা বলি, আমার এবং আমার মামুদের জন্য গণতন্ত্র আর অন্যদের জন্য গণতন্ত্রের প্রয়োজন নাই, এই চিন্তা থেকে আমাদের সরে আসতে হবে। আওয়ামী লীগ 12 বছর অত্যাচার করেছে দেখে আগামী 12 বছর আমরা আওয়ামী লীগের প্রতি অত্যাচার করব, এটা কোনোভাবেই গণতন্ত্রের ভাষা হতে পারে না। আজকে আমাদেরকে ওই জায়গায় পৌঁছতে হবে যে 24-এর গণ অভ্যুত্থান কেন হয়েছিল কর্তৃত্ববাদের বিরুদ্ধে, এবং সকল দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, জেন্ডার নির্বিশেষে সকলেই সমান মর্যাদা পাবে। তারেক রহমান সাহেব নির্বাচনের আগে যেটা বলেছেন, বিশ্বাসী অবিশ্বাসী। মাহবুব আজিজ, আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াই সিলস্টিন। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাহবুব আজিজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, ক্ষমতার রাজনীতির প্রশ্নে সব সমীকরণ পাল্টে যায় কি? আসলে সমীকরণ পাল্টানোর চেষ্টা হয়, কারণ ক্ষমতার সঙ্গে অর্থের সম্পর্ক থাকে এবং দেখা যায় যে যদি আমরা এবং মামুদের এক ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, সেটা আমরা দেখেছি যে 80 দশকে জাতীয় পার্টি ফ্রিডম পার্টিকে ধরে বিরোধী দলের আসনে বসিয়ে দিয়েছিল। তারপর আমরা দেখেছি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ধরে বিরোধী দলে বসিয়েছে এবং তাদের তখন আওয়ামী লীগের বিরোধিতা করলে বলা হতো আপনি জামাত বিএনপি, আপনারা জামাত বিএনপি, এবং জামাত বিএনপি শুধু আগুন লাগায়, তারা গণতন্ত্রের চর্চা করে না। এখন যে অবস্থাটা হয়েছে, এখন সরকারের বা বিরোধী দলের সমালোচনা করলে বলা হয় আপনার আওয়ামী দোসর। অর্থাৎ সেই রকম একটা খণ্ডিতকরণের বা বিভাজনের সংস্কৃতির মধ্যেই থাকতে হবে। ঘুরপাক খাওয়াটা যাতে প্রতিদ্বন্দ্বিতা কম হলেই, কিন্তু যে জায়গায় আদর্শ বা নৈতিকতার চর্চার জায়গাটিতে খুবই অভাব। আপনি দেখুন যে বিরোধী দল জামাত আজকে সংসদে গত 50 বছরে বাংলাদেশের ইতিহাসের কোন প্রগতিশীল আন্দোলনে জামাতকে আপনি দেখেছেন? কোন নারী সংস্কার নিয়ে একটি কথা কখনো জামাত বলে? আপনি এই যে সংবিধান সংস্কার নিয়ে জামাতের এত কথাবার্তা, এত সংসদে আলোচনা শুনি, নারী সংস্কার কমিশনের রিপোর্ট যে একদম হিমাগারে চলে গেল, এটা তো এই সাম্প্রদায়িক দলগুলোর কারণেই। যে সোহরাওয়ার্দী উদ্যানে যে অশালীন ভাষায় নারীদেরকে আক্রমণ করা হয়েছে, এটা নিয়ে কিন্তু সরকারি দলও কোনো কথা বলে না, বিরোধী দলও কোনো কথা বলে না, এনসিপিও কোনো কথা বলে না। আজকের এই যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, বিএনপির শিক্ষামন্ত্রী চলে যাচ্ছেন পাকিস্তানি উচ্চশিক্ষার জন্য। আমাদের গড় আয় বা পাকিস্তানের চেয়ে ডাবল আমরা করে ফেলেছি, তারপরেও আমাদের পাকিস্তানের সঙ্গে প্রীতির সম্পর্ক তৈরি করতে হবে। কিন্তু সেই জায়গাতে সঙ্গীত শিক্ষক বন্ধের যে দাবি সাম্প্রদায়িক দলের, সেখানেও বিএনপি একাট্টা হয়ে যায়, কিন্তু সেটা আবার বিরোধী দল কিন্তু আপত্তি জানায় না। আপত্তি জানাবে কোথায়? এটা তো তাদেরই দাবি। আপনি দেখুন যে যখন সরকারি এবং বিরোধী দলের এই ধরনের কোরাস আমরা দেখতে পাই, তখন বাংলাদেশের প্রগতিশীল চেহারা নিয়ে আমাদেরকে চিন্তিত হতে হয় যে আগামীতে যদি আমাদের সঙ্গীত বন্ধ হয়ে যায়, যদি আমাদের এইভাবে পাকিস্তানমুখী যাত্রা হয়, আমরা পাকিস্তানের সঙ্গে যেমন চোখে চোখে রেখে কথা বলবো, ভারতের সাথেও আমাদের চোখে চোখ রেখে কথা বলবো, কিন্তু কেউ ভারতের দালালি করবে, কেউ পাকিস্তানি দালালি করবে। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কিন্তু সেটা কি আদৌ সম্ভব কিনা? কারণ সেই জামাত এবং বিএনপির দীর্ঘদিনের যে অতীত সখ্য, তা তো আমাদের নানান কিছু। জনাব সেলিমউদ্দিন, প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে, জামায়াত সাড়া দেবে কি? জি, প্রথমে আপনাকে একটু বলতে, ভাই তো ওনার সাথে নতুন আমার বসা, উনি বেশ কিছু কথা বলেছেন, অতীতকে ভুলে যাবেন কিনা, যাওয়া যাবে না, কিন্তু ওনার মুখ দিয়ে দেখতেছি এই সদ্য অতীত এখনো মানে রক্তের ছোপ দাগ সব জায়গায় লেগে আছে। খুনিরা এখনো পালিয়ে আছে, যাদের বিচারও শেষ হয় নাই, তারা ক্ষমাও চায় নাই। ইনিয়ে বিনিয়ে কিন্তু উনি তাদেরকেই জায়েজ করার জন্য কথা বলছেন। উনি তো আমাদের যে ১,৫০০ শহীদ হয়েছে, এই শহীদের খুনিদের বিচারের প্রশ্নে একটা কথা উনি বললেন না। উনি এখান থেকে অনেক দূরে যে বিষয়গুলো নিয়ে বহু চর্চা হয়েছে এবং এগুলো নিয়ে বিচার আদালত কত কিছু হয়ে গিয়েছে, সেইটা নিয়ে এখন উনি এখনো ব্যস্ত পড়ে আছেন। তার মানে এখানে আপনাদের মিডিয়ার জায়গায় আমরা দেখতেছি কিছু মিডিয়ার বন্ধু, ওনারা যে আগের যে নুন খেয়েছিলেন, আগে যে ওনারা যে ফ্যাসিবাদের যে সেবাদাস হয়েছিলেন, ওটা কিন্তু মাথা থেকে এখনো যায় নাই। এখন বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ, বাংলাদেশ থেকে ওই ফ্যাসিবাদ, আওয়ামী ফ্যাসিবাদ চলে গেছে, এটা আর সহসাই ফিরে আসবে না। খামোখা নানা ইনিয়ে বিনিয়ে ওই ফ্যাসিবাদের পক্ষে কথা বললে এগুলো চেহারাও মানুষ কিন্তু কথাই বুঝে। ইংরেজিতে একটা কথা আছে যে দ্য হোল, কি বলে, দ্য টু নো দ্য টেস্ট অফ দ্য হোল সি, ইউ ডোন্ট নিড টু ড্রিঙ্ক দ্য হোল সি টু নো ইট ইজ সল্টি। সমুদ্রের নোনা পানি টেস্ট করার জন্য গোটা সমুদ্রের পানি গলৎকরণ করা লাগবে না। কথাবার্তা, আচার আচরণ কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা এখনো ফ্যাসিবাদের গুণগান গাচ্ছি। অবশ্যই প্রধানমন্ত্রী যদি তিনি সত্যিকার অর্থেই একটি সুন্দর বাংলাদেশের জন্য বিরোধী দলের সহযোগিতা চান, আমরা সকল ভালো কাজে তাকে সহযোগিতা করব। এটার প্রমাণ আমরা ইতিমধ্যে রেখেছি পার্লামেন্টে। আমরা প্রস্তুত যে কোনো কল্যাণকর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি মুক্তির প্রশ্নে, দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করার জন্য, দেশের মানুষের শান্তির জন্য, মুক্তির জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো আহ্বান জানান, অবশ্যই তাকে আমরা সহযোগিতা করব। আবার তিনি বা তার দল কর্তৃক যে বা যারা কোনো ধরনের বিভাজন তৈরি করবেন,
কমিটমেন্ট লঙ্ঘন করবেন, যেমন তারা একটা কমিটমেন্ট লঙ্ঘন করে গোড়ায় গলত করে ফেলেছেন। কথা ছিল একদিকে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন সবাই, আবার সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন, একটা না নিয়ে এই যে জুলাইয়ের মহা ঐক্য, পৃথিবীর ইতিহাসে অনন্য ঐক্য হয়েছিল বাংলাদেশে, এই ঐক্যে চির ধরিয়েছেন আমাদের বর্তমান শাসক। ধন্যবাদ জানাচ্ছি জনাব সেলিমউদ্দিন শহীদুল ইসলাম বাবুল। বিরোধী দলের আস্থা অর্জনে সরকার কি পদক্ষেপ নেবে? না, আস্থা তো সবসময় সবার অর্জন করা ভালো না। অতি প্রীতে ক্যাথা ভাসিরে না কি যেন একটা কথা বলে না, তারা বিরোধী দল, আমরা সরকারি দল, তারা তো ওই গৃহপালিত বিরোধী দল হোক এটা আমরা চাই না। সংসদকে দেখেন না কত প্রাণবন্ত, কত চমৎকার, এখানে ডিবেট হয়, প্রতিক্রিয়া হয়, ওয়াকআউট হয়, হ্যাঁ, ক্লাইম্যাক্স, হ্যাঁ, ড্রামা, মেলোড্রামা, কত অনেক কিছুই হচ্ছে, হ্যাঁ, আবার মানে কি বলে এটা কমলবধূর আর কি। আমি মনে করি সংসদীয় গণতন্ত্রের এটা ঠিক আছে, পার্লামেন্ট ইজ অন রাইট ট্র্যাক, এটা হলো একটা। আর একটা হলো দেখেন আমাদের সমস্যা হয়েছে কি, ওই যে আমরা তো বলি যে আমরা ডাইনের বামে, বামের ডাইনে। এই মাহবুব আজিজ ভাই যেটা বললো যে কি কারণে শিক্ষামন্ত্রী পাকিস্তান যাবে, পাকিস্তান একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, হ্যাঁ। আমরা ভিয়েতনামে বোমা মেরা আমেরিকা শেষ করে দিয়েছিল, সেই ভিয়েতনামের সাথে আমেরিকার কি, জাপানের সাথে আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি ভয়ঙ্কর দ্বন্দ্ব, তাদের সাথে কি মানে সম্পর্কটা কি, মানে রাজনীতি যদি আপনি সেই 71 সাল নিয়েই আমরা পড়ে থাকি এটা কিন্তু হবে না। পাকিস্তান একটা স্বাধীন রাষ্ট্র, তাদের নিউক্লিয়ার বোমা আছে, তাদেরকে গোটা পৃথিবী সমীহ করে, এখন আপনি তার থেকে বিচ্ছিন্ন থাকবেন। এইটা যেমন প্রগতিশীল চেতনা, আবার ভারতের কথা শুনলে ওনাদেরও গাত্রদাহ হয়ে যায়। বিএনপি নট ভারত, নট পাকিস্তান, নট চায়না। আপনি প্রমাণ পাচ্ছেন, দেখছেন যে বিএনপি বাংলাদেশের প্রশ্নে মাথা উঁচু করে স্বাধীন রাষ্ট্র, মর্যাদার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, আমরা কাউকে ঘৃণা করি না। নট পাকিস্তান, নট ভারত, আমরা একপাক্ষিক না, আমরা প্রগতিশীল না, আমরা প্রতিক্রিয়াহীন না বা প্রতিক্রিয়াশীল না, আমরা স্বাধীন রাষ্ট্র, আমাদের মর্যাদার ভিত্তিতে, হোক সে পাকিস্তান, হোক সে ভারত, হোক সে চায়না, এবং সেই প্রমাণটা আপনি পাচ্ছেন। সেই জন্য আমরা বলি বাংলাদেশ ফার্স্ট। যেটা ওই তথাকথিত প্রগতিশীল যারা, সেটা তারা বলতে পারে না, তারা বলবে ইন্ডিয়া আগে, মুখে যতই বলুক অন্তরে তাই। আর এই যে আমার ভাইরে আছে না, তারা বলবে না পাকিস্তান মেরা মানে জিন্দাবাদ, এটা কিন্তু অন্তরেও তাই। আমরা ওটা না, আমরা বাংলাদেশ, হোক সে পাকিস্তান, পাকিস্তানকে এক চুল ছাড় দেব না। বাট এই গ্লোবাল সিচুয়েশনের যুগে, না গ্লোবাল কানেক্টিভিটির যুগে আপনি পাকিস্তানকে অস্বীকার করতে পারবেন না, ভারতকেও না, আর চায়নাকে তো নাই। যেটা বলতে চাচ্ছি, চালনি বলে সুই তোর পেছনে ফুটো, যারা 30 লক্ষ মানুষের মৃত্যুর সঙ্গে জড়িত ছিল তারা বলতেছে এই 1400 মৃত্যুর কথা নাকি আমরা অস্বীকার করছি। কোন মানে 1,500 লোককে, আওয়ামী লীগের 1,500 লোকের হত্যাকে সমর্থনকারী আপনি, 1,500 ফ্যাসিস্টদের হাতে 1,500 লোকের শহীদদের, খুনিদের আপনি হইলেন সমর্থনকারী। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা তারা যখন এই সমস্ত কথা বলে, খুনিদের ব্যাপারে এক শব্দ প্রয়োগ না করে আপনি আসছেন আওয়ামী বয়ান এখানে জারি করার জন্য। এই আওয়ামী বয়ান দিয়ে এবং তারা বাংলাদেশে চলবে না। এগুলো জাতীয় সংসদে বসে তারা বলে আওয়ামী বয়ান নিয়ে বাংলাদেশে জাতিকে যারা বিভ্রান্ত করবে, এগুলো সরকারকে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। তারা কি করে, তারা কিভাবে তারা আজকে রাজনীতিতে অংশগ্রহণ করে, এবং তারা নাকি ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি বাবু ভাই, ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, নেতৃত্ব দিয়েছে, তাদেরকে তো বিচার করতে